মধ্যপ্রাচ্যের মরুভূমির নীরবতা কয়েক দশক ধরে যেন এক সময়কার বিস্ফোরক বোমার মতো পুঁতেছিল, কিন্তু গত কয়েকদিনে যা ঘটতে শুরু করেছে তা কেবল সেই বোমার ডিটোনেটরটা টেপা মাত্র। বিশ্ব রাজনীতির সবচেয়ে সংবেদনশীল এলাকায় এখন যেন এক অদৃশ্য তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া চলছে। আমেরিকা আর ইরান, এই দুই পরাশক্তির মধ্যে যে ঠান্ডা লড়াইটা চলে আসছিল দীর্ঘদিন ধরে, সেটা আবার একেবারে খোলামেলা যুদ্ধের রূপ নিতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো কিভাবে, যেখানে একে অপরের ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে? আসলে পর্দার আড়ালে যে ঘটনাগুলো ঘটে গেছে তা জানলে আপনার চোখ কপালে উঠবেই। সবকিছু শুরুটা হয়েছিল একটি চরম উস্কানি থেকে। মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক জীবনরেখা বলা যায় এমন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার একটা অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। এরপরই যা হয় তা যুদ্ধের ইতিহাসে নতুন করে লেখা হলো। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের অধীনে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি টাওয়ার, ড্রোন ঘাঁটি থেকে শুরু করে নৌ অবকাঠামো, সব মিলিয়ে প্রায় ৯০টি স্থাপনায় একযোগে ঝাঁপিয়ে পড়ে আমেরিকা। এত বড় আকারের একযোগে হামলা এর আগে মধ্যপ্রাচ্যের মাটিতে খুব একটা দেখা যায়নি। এর মানে স্পষ্ট, আমেরিকা আর কোনো সীমিত অভিযানের ভেতর থাকতে চায়নি। তারা ইরানের সামরিক ক্ষমতাকে একেবারে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আপনি কি মনে করেন ইরান বসে থাকবে এই হামলা দেখে? ইরানের রিভলিউশনারি গার্ড বা আইআরজিসি তো বটেই, তাদের নৌবাহিনী প্রায় একই সঙ্গে এক ভয়াবহ পাল্টা হামলা ঘোষণা দেয়। তাদের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট, হরমুজ প্রণালী ইরানের সার্বভৌম অঞ্চল, এখানে বিদেশি কোনো সেনার অধিকার নেই। কিন্তু আসল চমকটা তখনই আসে যখন ইরান শুধু কথায় নয়, কাজেও নেমে পড়ে। তারা যেন একে একে সব লক্ষ্যবস্তু চিহ্নিত করে রেখেছিল আগে থেকেই। যুদ্ধের ময়দান যখন এতটাই উত্তপ্ত যে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটতে পারে, ঠিক তখনই খবর আসে গ্রিস থেকে। গ্রিস, যা ইউরোপের একটি দেশ, কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক অভিযানের জন্য এক প্রকার মূল লজিস্টিক হাব হিসেবে কাজ করে। সেখানে মার্কিন বাহিনীর একটি F-16 ফাইটার জেট হঠাৎ করে ধোঁয়ায় ঢেকে যায়, চারপাশে আগুন ধরে যায় বিমানটিতে। এটা কি কোনো সাধারণ দুর্ঘটনা, নাকি ইরানের গোপন সাইবার হামলা বা গুপ্তচর বৃত্তির ফল? আমেরিকা যখন ৯০টি জায়গায় হামলা করছে, তখন তাদের নিজেদের বিমানই যদি ধ্বংস হয়ে যায়, তবে বুঝতে হবে যুদ্ধটা যে কতটা জটিল রূপ নিচ্ছে। আর এরপরই শুরু হয় সেই আতঙ্কের মহড়া। ইরান যেন একেবারে বদলা নেওয়ার মুডে চলে যায়। তারা ধীরে ধীরে তাদের সব শক্তি এক করে। জর্ডানের দিকে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হয়। জর্ডান, হ্যাঁ, কারণ ইরান ভালো করেই জানে যে আমেরিকা একা এই যুদ্ধে নেই। কাতার, কুয়েত, বাহরাইন, এই দেশগুলোতে আমেরিকার যে বিশাল সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো তো চলছেই। কুয়েতের আরবজান এবং আলী আল সালেম বেসে আমেরিকার সামরিক অবকাঠামোতে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে এবং শেখ ইসা বিমান ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ওমান সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর উপরও ক্রুজ মিসাইল ছোড়া হয়। ইরান একটা বার্তা দিতে চাইল, যে কেউ আমেরিকার পাশে দাঁড়াবে তাকে আমরা ক্ষমা করব না। কিন্তু আসল প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শুধুই হরমুজ প্রণালী নিয়ে? নিশ্চয়ই না। এর পেছনে একটি গভীর মনস্তাত্ত্বিক কারণ কাজ করছে। ইরান বরাবরই চেয়েছে মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বিস্তার করতে, আর আমেরিকা সেটা কোনো মতেই হতে দিতে চায় না। যুদ্ধ যখন এমন পর্যায়ে পৌঁছায়, তখন দেখা যায় সীমান্তের ওপারেই নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। ইরাকের দিক থেকে কুর্দ চরমপন্থী হামলার আশঙ্কা দেখা দিলে ইরান তার পশ্চিম সীমান্তে র্যাপিড রিয়াকশন ইউনিট এবং স্পেশাল ফোর্স মোতায়েন করে। তাদের মনস্থিতি স্পষ্ট, যদি কুর্দরা সীমান্ত লঙ্ঘন করে তবে ইরাকের ভেতরে ঢুকে নিরাপত্তা অঞ্চল বা সেফ জোন তৈরি করে নেওয়া হবে। এর মানে যুদ্ধ এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার মুখে। আর এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই যে ঘটনাটি ঘটল তা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিকে একেবারে অন্য একটি জায়গায় নিয়ে গেল। ইরাকের নাজাফ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির তাবুত আনা হলো মশহাদে। এটি কোনো সাধারণ অন্ত্যেষ্টিক্রিয়া ছিল না। আমেরিকা যখন মশহাদ যাওয়ার রেল লাইনে হামলা করে পুরো যাতায়াত ব্যবস্থা তছনছ করে দেয়, তখনও লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল। এই দৃশ্যটি আমেরিকাকে একটি শক্ত বার্তা দেয়, সামরিক হামলা দিয়ে ইরানের জনগণকে ভীত সন্ত্রস্ত করা যাবে না। খামেনিকে ইমাম রেজার পাশে দাফন করার মাধ্যমে ইরান তার ধর্মীয় অনুভূতি এবং জাতীয়তাবাদকে এক সুতোয় বেঁধে দিল। এর ফলে যা হলো তা হলো, ইরানের সামরিক কমান্ডাররা যেন আর কোনো বাধার কথা ভাবলেন না। খামেনির দাফন সংক্রান্ত অনুষ্ঠান শেষ হতেই তারা নিজেদের দায়িত্বে ফিরে গেলেন আরও বেশি ক্ষমতার সাথে। এদিকে কূটনৈতিক তৎপরতাও চলছে পুরো দমে। ইরান ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করল। কেন? কারণ ইরানের অভিযোগ লন্ডন আমেরিকা ও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইরান বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।
এটি ইঙ্গিত দেওয়ার মতো যে ইরান শুধু সামরিক লড়াই করছে না, সে গোটা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে যে এই যুদ্ধে আমেরিকার মিত্ররাও নিরাপদ নয়। এখন আসি সবচেয়ে বড় ভয়ের দিকে। আমেরিকা যদি সত্যি ইরানের বন্দরগুলোতে আবার নৌ অবরোধ বা নেভাল ব্লকেট জারি করে, যেমনটা তারা অতীতে করেছিল, তবে পরিস্থিতি একেবারে অনিয়ন্ত্রিত হয়ে যাবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই যুদ্ধ কয়েকদিনের শেষ হওয়ার নয়। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চলমান থাকলে এটি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলতে পারে। আর এর সবচেয়ে বড় প্রভাব পড়বে সারা বিশ্বের অর্থনীতিতে। তেলের দাম যদি আকাশছোঁয়া হয়ে যায়, তবে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ এমনভাবে বাড়বে যা কল্পনাও করা কঠিন। এই মুহূর্তে পুরো বিশ্ব এক নিঃশ্বাসে অপেক্ষা করছে। ইরান তার প্রথম ধাপের হামলা শেষ করেছে বটে, কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছে এটা শেষ নয়। আমেরিকার পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে পরবর্তী বিস্ফোরণটা কত বড় হবে। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন থাকছে, এই তো কিছুদিন আগেও গাজা যুদ্ধ নিয়ে সারা বিশ্ব উত্তাল ছিল। সেখান থেকে এই নতুন যুদ্ধের সূত্রপাত কি আসলে বিশ্বকে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আর এই যুদ্ধে ভারত সহ অন্যান্য দেশগুলোর ভূমিকা কি হওয়া উচিত?